আজকের এই রিয়েলিটি চেক এক্সপ্লেনারে সবাইকে স্বাগত। আমাদের আজকের ফোকাসটা একদম পরিষ্কার। বাংলাদেশে বিনিয়োগের আসল চিত্রটা আসলে কেমন সেটা একটু তলিয়ে দেখা। দেখুন, স্কুল কলেজে কিন্তু আমাদের টাকা ম্যানেজ করাটা শেখানো হয় না, তাই না? ফলে ইনভেস্টমেন্ট শব্দটা শুনলেই আমাদের অনেকের চোখে কেমন একটা ঘোর লেগে যায়। তো চলুন, আজ আমরা একদম ধাপে ধাপে খুব সহজে আমাদের দেশের বাস্তবতায় বিনিয়োগের আসল জায়গাগুলো বোঝার চেষ্টা করি। আচ্ছা, চলুন শুরুতেই একটা খুব কমন প্রশ্নের গভীরে যাওয়া যাক। মানি ম্যানেজমেন্ট শিখতে গেলেই তো সবার আগে রিচ ড্যাড পোর ড্যাডের মতো বিখ্যাত সব আমেরিকান বইয়ের কথা মাথায় আসে, রাইট? কিন্তু এখানে একটা বিশাল কিন্তু আছে। এই বইগুলো কিন্তু পুরোপুরি আমেরিকান প্রেক্ষাপটে লেখা। ওদের অর্থনৈতিক বাস্তবতা আর আমাদের বাস্তবতা বলা যায় আকাশ আর পাতাল তফাত। তাই আমেরিকান ফর্মুলা সরাসরি আমাদের দেশের বাজারে প্রয়োগ করে রাতারাতি ধনী হয়ে যাওয়ার চিন্তাটা সত্যি বলতে একেবারেই অবাস্তব। পশ্চিমা অ্যাডভাইস আর আমাদের লোকাল রিয়ালিটির পার্থক্যটা আসলে ঠিক কতটা সেটা এই স্লাইডটা দেখলেই বুঝতে পারা যায়। পশ্চিমা বাজারগুলো সাধারণত অনেক বেশি স্থিতিশীল হয়, কিন্তু আমাদের বাজার সারাক্ষণই একটা রোলার কোস্টারের ওপর থাকে। কিছুদিন পরপরই নানা সংকট, দেশীয় সমস্যা আর তার সরাসরি ধাক্কা এসে লাগে অর্থনীতিতে। তাই ওই ট্রেডিশনাল পশ্চিমা নিয়মগুলো এখানে সবসময় খাটবে না। আমাদের টিকে থাকতে হলে এখানকার বাজারের নিজস্ব পালসটা আগে ধরতে হবে। তো চলুন আমাদের প্রথম সেকশনে যাই, ডিমিস্টিফাইং দ্য স্টক মার্কেট, শেয়ার বাজারের ভেতরের আসল খবর। ইনভেস্টমেন্ট দুনিয়ায় একটা খুব পাওয়ারফুল কথা আছে। অন্যেরা যখন ভয় পায় তখন লোভী হতে হবে, আর অন্যেরা যখন লোভী হয় তখন ভয় পেতে হবে। আমাদের দেশে একটু সমস্যা হলেই স্টক মার্কেট হুড়মুড় করে নিচে নেমে যায়। বেশিরভাগ মানুষ তখন রীতিমতো প্যানিক করতে থাকে। কিন্তু যারা বাজারটা আসলে বোঝেন তাদের জন্য এই অস্থিরতাটা কি জানেন? এটা হলো রকেট কার্ভের মতো লাফিয়ে লাফিয়ে মূলধন বাড়ানোর এক বিশাল সুযোগ। ইটস এ ম্যাসিভ অপরচুনিটি। আচ্ছা, টাইমলাইনটা একটু খেয়াল করুন। তাহলে ২০০৬ থেকে ২০১০ সালের সেই ভয়াবহ শেয়ার বাজার ধসের পুরো চিত্রটা চোখের সামনে ভেসে উঠবে। ২০০৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ছিল মাত্র ১৬০০ পয়েন্টের আশেপাশে, আর ২০১০ সালে মাত্র ৪ বছরের ব্যবধানে সেটা গিয়ে ঠেকল কোথায়? একেবারে ৯,০০০ পয়েন্টে। এরপরেই ঘটল সেই বিশাল ক্র্যাশ। সে সময় কত মানুষ যে সর্বশান্ত হয়ে পথে বসেছিলেন তার বলার অপেক্ষা রাখে না। এই একটা ঘটনা মানুষের মনে এমন এক ট্রমা তৈরি করেছে যে আজও অনেকেই স্টক মার্কেটের নাম শুনলেই রীতিমতো আঁতকে ওঠেন। কিন্তু সেই ধসের পেছনের আসল ভিলেনটাকে ছিল জানেন? এই মার্জিন লোন আর মানুষের সীমাহীন লোভ। মার্জিন লোন জিনিসটা হলো পকেটে টাকা নেই, কিন্তু ব্রোকারের কাছ থেকে ধার করে সামর্থ্যের চেয়ে অনেক বেশি শেয়ার কেনা। সে সময় অনেকেই ধার দেনা করে জমিজমা বেছে স্টক কিনেছিলেন এই ভেবে যে কালকেই তো দাম বেড়ে যাবে। কিন্তু যখনই বড় খেলোয়াড়রা বাজার থেকে টাকা সরিয়ে নিল, ওই লোনের টাকায় ফুলে ফেপে ওঠা মানুষগুলো তাসের ঘরের মতো ধসে পড়ল। আর এই স্লাইডটা চমৎকারভাবে তুলে ধরছে যদি ধৈর্য ধরে থাকা যায় তার ফল আসলে কতটা মিষ্টি হতে পারে। একটু কল্পনা করুন, ২০০৬ সালে কেউ কোনো লোন না নিয়ে সম্পূর্ণ নিজের জমানো ১০ লাখ টাকা স্টক মার্কেটে ইনভেস্ট করেছিল। ২০১০-এর ধস নামল, পেপারে কলমে শেয়ারের দাম কমল ঠিকই, কিন্তু লোন না থাকায় কোনো এক্সট্রা চাপ ছিল না। জানেন সেই ১০ লাখ টাকার বর্তমান মূল্য আজ কত? প্রায় ৪৫ থেকে ৫৫ বা এমনকি ৬০ লাখ টাকার মতো। এটাই হলো লোন ফ্রি আর লং টার্ম ইনভেস্টমেন্টের আসল ম্যাজিক। এখন কিন্তু স্টক কেনা আর আগের মতো ওই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর ব্যাপার নেই। কাজটা এখন অবিশ্বাস্য রকমের সহজ। প্রথমে জাস্ট একটা বিও অ্যাকাউন্ট খুলতে হবে, এরপর সেখানে ফান্ড টপ আপ করতে হবে। তারপর স্মার্টফোনের অ্যাপে গিয়ে কাঙ্ক্ষিত কোম্পানির টিকার বা শর্ট নাম, ধরুন ব্র্যাক ব্যাংক, লিখে সার্চ করতে হবে। সবশেষে একটা লিমিট অর্ডার প্লেস করলেই কাজ শেষ। পুরো প্রসেসটা করতে এখন মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। ইটস দ্যাট সিম্পল। তবে বাজারে নামার আগে এই দুটো গোল্ডেন রুল সবসময় মাথায় গেঁথে রাখতে হবে। রুল নাম্বার 1, যে কোম্পানির শেয়ার কেনা হচ্ছে আগামী ১০ থেকে ২০ বছরে সেটা টিকে থাকবে তো? আর রুল নাম্বার 2, যে টাকাটা ইনভেস্ট করা হচ্ছে আগামী ২-৩ বছরে কি সেই টাকার খুব এমার্জেন্সি কোনো দরকার পড়বে? কারণ দেখুন, মার্কেট তো ওঠানামা করবেই। এখন হঠাৎ এমার্জেন্সি দরকারে যদি লসের শেয়ার বেচতে হয় তাহলে তো পুরো উদ্দেশ্যটাই মাঠে মারা যাবে, তাই না? এবার চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেকশনে, দ্য গোল্ড ডিলেমা। স্বর্ণ কি সত্যিই সবচেয়ে নিরাপদ? অনেকেই চোখ বন্ধ করে বিশ্বাস করেন যে স্বর্ণই হল পারফেক্ট ইনভেস্টমেন্ট। হিসাবটা দেখলে চমকে যাওয়ার মতোই। ২০১৬ সালে ১ ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪২,৫০০ টাকার মতো, আর আজ সেটা প্রায় ৩ লাখ টাকা ছুঁই ছুঁই। অন পেপার এই ৫০০% গ্রোথ দেখতে রীতিমতো অসাধারণ লাগে, কিন্তু বাস্তব জীবনে এটা ম্যানেজ করা কিন্তু বেশ ঝামেলার।
এর কোনো লিকুইডিটি নেই, মানে চাইলেই এর থেকে মাসের পর মাস প্রফিট বা ক্যাশ পাওয়া যায় না। লাভটা কেবল তখনই পাওয়া যাবে যখন সেটা পুরোপুরি বিক্রি করে দেয়া হবে। আসলে স্বর্ণের কিছু খুব প্র্যাকটিক্যাল সমস্যা আছে। স্টক বা এফডিআরের মতো স্বর্ণ থেকে কিন্তু নিয়মিত কোনো ডিভিডেন্ড বা ইন্টারেস্ট আসে না। তার উপর কেনাবেচার সময় মেকিং চার্জ, সারচার্জ, ক্যারেটের হিসাব মেলানো সে এক বিশাল হ্যাপা। আর সবচেয়ে বড় প্যারাটা কোথায় জানেন? স্টোরেজ। 10 ভরি সোনা কিনে সেটা কি বালিশের নিচে রাখা হবে নাকি ব্যাংকের লকারে? এই যে সারাক্ষণ একটা চুরি যাওয়ার দুশ্চিন্তা, এটা স্বর্ণকে ডেইলি অ্যাসেট হিসেবে অনেকটাই পিছিয়ে দেয়। আচ্ছা, এবার আমরা দেখব আমাদের তৃতীয় সেকশন, হাই রিস্ক বিজনেস অ্যাসেট বা উচ্চ ঝুঁকিপূর্ণ সম্পদ। পরিচিত কারো স্টার্টআপে বা লোকাল ব্যবসায় টাকা ঢালাটা আক্ষরিক অর্থেই কতটা মারাত্মক হতে পারে সেটা হয়তো অনেকেই ভাবেন না। এখানে ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সি বা আর্থিক স্বচ্ছতার চরম অভাব থাকে। ধরুন কেউ টাকা দিল আর কয়েক মাস পর দেখা গেল ফাউন্ডারের আর কাজেই মন নেই, অথবা সে চুপি চুপি অন্য কোনো সাইড প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এ ধরনের ক্ষেত্রে পুরো মূলধনটাই গায়েব হয়ে যাওয়ার একটা হিউজ রিস্ক থাকে। আর এখানেই সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা চলে আসে, রিস্ক অ্যালোকেশন। এই চারটা একদম মুখস্থ করে ফেলার মতো। গোল্ডেন রুল হল মোট ইনভেস্টমেন্টের 5% বেশি কখনোই কোনোভাবেই এই ধরনের হাই রিস্ক খাতে ফেলা যাবে না। বাকি 95% থাকতে হবে তুলনামূলক সেফ আর স্ট্যান্ডার্ড অ্যাসেটে। এই একটা সিম্পল রুল ফলো করলে দিন শেষে বড় কোনো আর্থিক বিপর্যয়ের হাত থেকে খুব সহজেই বেঁচে যাওয়া যায়। এবার আমরা চলে এসেছি আমাদের আজকের এক্সপ্লেনারের সবচেয়ে বড় প্যারাডাইম শিফটে, সেকশন 4, দি অ্যাক্টিভ ইনকাম সিক্রেট। ছোটবেলা থেকে আমাদের একটা মিথ গেলানো হয়, অল্প অল্প করে টাকা জমালে একদিন অনেক টাকা হবে। এই টেবিলের কম্পাউন্ডিংয়ের হিসাবটা একটু দেখুন। ধরুন মাসে মাসে মাত্র 1000 টাকা করে টানা 10 বছর জমানো হলো। 10% লাভেও 10 বছর পর সেটা দাঁড়াবে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি। কিন্তু সত্যি করে ভাবলে দেখা যাবে আজ থেকে 10 বছর পর ওই 2 লাখ টাকার ভ্যালু কি আর আগের মতো থাকবে? একদমই না। ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সেটাকে গিলে খাবে। আসল কথা হলো, মূলধন যদি খুব ছোট হয় সেখানে কম্পাউন্ডিংয়ের ম্যাজিক আসলে খুব একটা কাজে আসে না। বিষয়টা খুব লজিক্যালি চিন্তা করা যাক। ধরুন কারোর মাসিক আয় 15,000 টাকা। এখন সে যদি দিনের অর্ধেক সময় স্টক মার্কেট বা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও নিয়ে অ্যানালাইসিস করে কাটায়, তাহলে ফোকাসটা কিন্তু সম্পূর্ণ ভুল জায়গায় আছে। কারণ ওই 15,000 থেকে 1,000 বাঁচিয়ে ইনভেস্ট করলে মাস শেষে হয়তো কয়েকশো টাকা লাভ আসবে। সেটা দিয়ে কি লাইফে আদৌ কোনো বড় ইম্প্যাক্ট ফেলা সম্ভব? মোটেই না। এখানকার কোর প্রবলেমটা ইনভেস্টমেন্ট নয়, কোর প্রবলেমটা হলো আয়টাই যথেষ্ট না হওয়া। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো ট্রেডিশনাল অ্যাডভাইসের সাথে বেস্ট অ্যাডভাইসের একটা ডিরেক্ট তুলনা। ধরুন কারো কাছে 20 লাখ টাকা আছে, সবাই তাকে বলবে টাকাটা স্টক, সোনা আর এফডিআরে ভাগ করে ফেলে রাখো। কিন্তু সেরা উপদেশটা কি জানেন? ওই টাকা থেকে মাত্র 30 বা 40,000 টাকা খরচ করে একটা আইএলটিএস দেওয়া, বিদেশে একটা মাস্টার্স ডিগ্রি নেওয়া এবং নিজের স্কিলকে এমন একটা লেভেলে নিয়ে যাওয়া যাতে অ্যাক্টিভ ইনকামটা আক্ষরিক অর্থেই রকেটের গতিতে বাড়ে। এখানেই লুকিয়ে আছে আসল ওয়েলথ স্ট্র্যাটেজি বা সম্পদশালী হওয়ার মূল মন্ত্র। ওই মাইক্রো ইনভেস্টমেন্ট নিয়ে অতি বিশ্লেষণ করা আজই বন্ধ করা দরকার। তার বদলে প্রাইমারি ক্যাপিটালটা ইনভেস্ট করতে হবে এডুকেশন আর স্কিল ডেভেলপমেন্টের পেছনে। যখন অ্যাক্টিভ ইনকাম সিগনিফিকেন্টলি বাড়বে, অর্থাৎ আয়টা একটা বড় অঙ্কে পৌঁছাবে, ঠিক তখনই কেবল বড় মাপের ইনভেস্টমেন্টের কথা ভাবতে হবে। আগে ইনকাম স্কিল করতে হবে, তারপর ইনভেস্টমেন্ট নিয়ে মাথা কামানো যাবে। আমরা আজকের এক্সপ্লেইনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যা দেখা হলো তার সারমর্ম হিসেবে একটা প্রশ্ন রেখে যেতে চাই। পরবর্তী ছোট কয়েক হাজার টাকার ইনভেস্টমেন্টটা কোথায় করা হবে সেটা নিয়ে ঘাম ঝরানোর আগে একবার ভেবে দেখা দরকার নিজের অ্যাক্টিভ আর্নিং পাওয়ারটা বাড়ানোর জন্য কি করা যায়। নতুন কোনো স্কিল, উচ্চশিক্ষা নাকি অন্য কোনো উদ্যোগ? কোনটি হতে পারে সেই গেম চেঞ্জার? এই উত্তরটাই কিন্তু আসল ফিনান্সিয়াল ফ্রিডম এনে দেবে। একটু ভেবে দেখবেন।